ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ভারতের যে প্রাচীন ইতিহাস পড়ছিলাম সেখানে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। তো এই ক্লাসটা আমরা দুটো ভাগে করব। আজকের ক্লাসে মূলত আমরা যেটা দেখবো যে সিন্ধু সভ্যতার আবিষ্কার, তার নগর পরিকল্পনা, তার বৈশিষ্ট্য সেগুলো, এবং নেক্সট ক্লাসে আমরা তার যে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং তার পতনের কারণ সেগুলো আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো সিন্ধু সভ্যতা ইতিহাস খুব কমন একটা টপিক এবং এখানে আমরা কম বেশি সবাই সব কিছু জানি। তার মধ্যে থেকেও কিছু কিছু এক্সট্রা ইনফরমেশান তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই চ্যানেলে হিস্ট্রি এমনভাবে পড়ানো হয়, সেখানে সে স্কুল লেভেলে পড়ুক অথবা কলেজে লেভেলে পড়ুক বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করুক, সবার জন্যই কিন্তু কিছু না কিছু ইনফরমেশান থাকে। তো প্রত্যেকেই কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারো, ফলো করতে পারো। আশা করছি সবার জন্যই কিছু না কিছু মেটেরিয়াল থাকবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে যে এর খনন কার্য কীভাবে শুরু হয়েছিল বা হঠাৎ করে মেহেরগড় সভ্যতা তো আমরা দেখেইছি। তো মেহেরগড় সভ্যতার আগে কি বলবো, 20শ শতকের সূচনাতেই সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে খনন কার্য চালানো শুরু করা হয় এবং সেখানে খনন কার্য চালিয়ে আর্য পূর্ব যুগের একটা নতুন সভ্যতা আবিষ্কার করা হয়। এবং এর ফলে প্রমাণিত হয় যে খ্রিস্ট জন্মের প্রায় 3000 বছর থেকে ভারতে একটা উন্নত এবং নাগরিক সভ্যতার জন্ম ছিল বা অস্তিত্ব ছিল। এবং এই সভ্যতার সময়কাল যেটা আবিষ্কার হয় সে অনুযায়ী ধারণা করা হয় যে প্রাচীন মিশর, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলন বা আক্কাদের যে সভ্যতা সেটা সমসাময়িক ছিল এবং তাদের সঙ্গে হয়তো এদের কোনো না কোনোভাবে সম্পর্ক ছিল। তাহলে এই যে বিংশ শতকের সূচনায় যে খনন কার্য চালানো হয়েছিল, সেই খনন কার্য চালানোর পিছনেও কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। হঠাৎ কেন ওখানে খনন কার্য চালানো করা হলো? 1856 সালে তৎকালীন ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন ও উইলিয়াম ব্রান্টন করাচি ও লাহোরের মধ্যে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি যে রেল লাইন স্থাপন তার দায়িত্ব পেয়েছিলেন। তো জন সেই সময় লেখেন যে রেল লাইন স্থাপনের জন্য উপযুক্ত যে ব্যালাস্ট সেটা কোথা থেকে পাওয়া যায় সেই নিয়ে তারা খুব চিন্তিত ছিলেন এবং সেই হিসেবে তারা বিভিন্ন জায়গায় খনন কার্য চালাচ্ছিলেন। এবং যেখানে লাইন পাতা হবে, যেটা বলা হলো যে করাচির মধ্যে যে রেল লাইন স্থাপন হবে, তো সেখানে করাচি আর লাহোরের মধ্যে সেখানে খুব কাছাকাছি ব্রাহ্মণাবাদ নামে একটা ওই আর কি ব্যালান্স খোঁজার জন্য তারা যখন খনন কার্য চালালেন, একটা নগরীর ধ্বংসাবশেষ তারা আবিষ্কার করেন। এবং সেই শহরে তারা এসে শক্ত ও ভালোভাবে দেখেন যে পুরানো ইটেরও সন্ধান পান। এবং সেই দেখে তারা মনে করেন যে তাদের যেটা প্রয়োজনীয় ব্যালান্স ছিল তারা পেয়ে গিয়েছেন। এর কয়েক মাস পরে তারও কিছুটা উত্তর দিকে জনের যিনি ভাই ছিলেন উইলিয়াম ব্রান্টন, তিনি তার কর্মস্থলে লাইনের অপর একটি অংশ যখন বসাতে যান, সেখানে আরেকটি শহরের ধ্বংসাবশেষ পেয়ে যান। এই ধ্বংসাবশেষ ইঁটও নিকটবর্তী যে আগের যেটা পাওয়া গেছিল তারও প্রায় একই ধরনের। এবং লাহোর থেকে করাচি পর্যন্ত যে 93 মাইল দৈর্ঘ্যের যে রেলপথ, সেখানে কিন্তু অনেকগুলোই এরকমভাবে পাওয়া গিয়েছিল। তো এরপরে কি হয়েছিল, তো সেখানে সেটা পাওয়া গেল এবং সেগুলো সেখান থেকে আর কিছু কিছু যে জিনিসগুলো পাওয়া গেছিলো সেগুলো সেই রেল লাইন স্থাপন করা যায় এবং ব্যাপারটা চাপা পড়ে যায়। পরবর্তীকালে আবার 1872 থেকে 75 সালে আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পার শিলমোহর প্রকাশ করেন। তিনি ভুলবশত এটা ব্রাহ্মী লিপি মনে করেছিলেন, কিন্তু এটা সেটা ছিল না। তো হঠাৎ করে এবার মনে হতে পারে যে তিনি কেন শিলমোহর আবিষ্কার করেন। তিনিও ওই অঞ্চলে কিছু কাজের জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি এই শিলমোহর পেয়েছিলেন। এই শিলমোহর দেখে উদ্বুদ্ধ হয়ে, মানে এই শিলমোহরের যেটা তাহলে 1872 থেকে 56 থেকে শুরু হয়েছিল, তারপরে 1872-75 সাল হয়েছিল। এবং এই শিলমোহরের সূত্র ধরেই পরবর্তীকালে কিন্তু 1921 থেকে 22 সালে স্যার জন মার্শাল এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের অভিযান চালান। এই অভিযানের ফলশ্রুতি হিসেবেই স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি
মাধবস্বরূপ ভাট, হরপ্পা এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, EJH ম্যাকি ও স্যার জন মার্শাল মহেঞ্জোদারো আবিষ্কার করেন। আমরা এখানে একত্রিতভাবে নামগুলো বলা হয়েছে, আলাদা আলাদাভাবে যদি হয় তাহলে আমরা কি জানি যে 1921 খ্রিস্টাব্দে দোহারান সাহানি পাঞ্জাবের মন্টগোমারি জেলায় ইরাবতী বা রাবি নদীর তীরে একটা উন্নত নগর সভ্যতার সন্ধান পান। এটাকে সিন্ধু প্রদেশে, এটাকে কি বলা হয়েছে, মহেঞ্জোদারো। এটা সিন্ধু প্রদেশে। দোহারাম সাহানি যেটা করেন সেটা হচ্ছে হরপ্পা। আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের লারাকান জেলায় মহেঞ্জোদারো শহরে বা নগরের অস্তিত্ব পান। এবং শুধু যে এর সঙ্গে এনাদের দুজনের নাম আছে তা নয়, তার পাশাপাশি স্যার জন মার্শাল, স্যার মার্টিমার হুইলার, ম্যাকে, পিগড, ফ্র্যাঙ্কফুর্ট, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, ননীগোপাল মজুমদার প্রমুখ প্রত্নতত্ত্ববিদদের নামও জড়িয়ে আছে। এবং এগুলো তো হলো। এরপরে 1931 সালের মধ্যেই মহেঞ্জোদারোর অধিকাংশই প্রত্নস্থল আবিষ্কার হয়ে গেছিল। এরপর 1944 সালে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের তদানীন্তন তিনি যে ডিরেক্টর ছিলেন স্যার মার্টিমার হুইলারের নেতৃত্বে অপর একটি দলও এখানে খনন কার্য চালায়। এরপরে 1947 সালের পূর্বে আহমদ হাসান দানি, ব্রিজবাসী লাল, ননীগোপাল মজুমদার, স্যার ম্যাক অরেলস্টেইন প্রমুখ এই অঞ্চলে খনন কার্য চালিয়েছিলেন। ভারত বিভাগের পর সিন্ধু সভ্যতার অধিকাংশ প্রত্নতাত্ত্বিক স্থলই কিন্তু বর্তমান পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত হয়। তবে পাকিস্তানের ভূখণ্ড ছিল প্রাচীন সভ্যতার মূল কেন্দ্র, সেটা তো আমরা জানি। এবং 1949 সালে পাকিস্তান সরকারের পুরাতাত্ত্বিক তৎকালীন উপদেষ্টা স্যার মার্টিমার হুইলার ওই সব অঞ্চলে পুনরায় খনন কার্য চালান। এবং সেই অনুযায়ী কিন্তু এই যে এতগুলো যে প্রত্নতাত্ত্বিক স্থল আবিষ্কার হয়েছে সেই অনুযায়ী কিন্তু তার একটা বিস্তার আমরা জানি। এবং এই যে জিনিসপত্রগুলো হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থল থেকে পাওয়া গিয়েছিল। সিন্ধু সভ্যতাকে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে একে সিন্ধু সভ্যতা বলা হয়। সিন্ধুর যতগুলি কেন্দ্র পাওয়া গেছে এবং প্রথম আবিষ্কৃত স্থল বা সবথেকে বৃহৎ কেন্দ্রস্থল হিসেবে হরপ্পা হওয়ায় একে হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। রেডিও কার্বন 14 পরীক্ষার দ্বারা এর মোটামুটি একটা কালসীমা নির্ণয় করা গিয়েছে, যেটা প্রায় 2300 থেকে 1750-এর মধ্যে এরকম একটা অ্যাপ্রক্স বলা হয়েছে। তো যেরকমভাবে আবিষ্কার হয়েছে সেই অনুযায়ী যদি এর বিস্তার হিসেবে বলা যায় তাহলে এর বিস্তার ছিল ভারত ও ভারতের বাইরে মিলিয়ে বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ছোট বড় মিলিয়ে এই সভ্যতা প্রায় 1500টা কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। মোটামুটিভাবে এই সভ্যতা পশ্চিমে সুদকান্দের থেকে পূর্বে আলমগীর এবং উত্তরে মান্ডা থেকে দক্ষিণে দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। এটা যদি একটু বড় করি তাহলে বুঝতে পারবে। এক মিনিট। এই হচ্ছে হরপ্পা। এবার পরপর এখানে দেখো রোপার, মহেঞ্জোদারো, কোটদিজি, চানহুদারো, বালাকোট, সুদকোদ্দা, সুদকান্দের, এই হচ্ছে সুদকান্দের। এইখান থেকে হচ্ছে মান্ডা, এখান থেকে হচ্ছে এখানে দেখো সব কিছু রয়েছে। রাখিগড়ি, এখানে রয়েছে দাইমাবাদ, এক মিনিট একটু যদি শর্ট করি, ধোলাবিরা, দাইমাবাদ, লোথাল সব রয়েছে। তাহলে এটাকে যদি ওটাকে দেখতে কিন্তু অনেকটা মানে মান্ডা থেকে যদি এরম ধরি এই এসে এই পর্যন্ত মানে এরকম প্রায় একটা ত্রিভুজ আকৃতির কিন্তু এর বিস্তার হয়। তাহলে যদি এর বিস্তার আসে তাহলে উত্তরে মান্ডা থেকে দক্ষিণে দাইমাবাদ আর পশ্চিমে সুদকান্দের থেকে পূর্বে আলমগীর পর্যন্ত এর বিস্তার ছিল। এই পুরো এলাকাটা ছিল আমি যেটাতে বললাম যে একটা ত্রিভুজের মতো এবং এর আয়তন ছিল প্রায় 12,50,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি প্রাচীন মিশরের চেয়ে প্রায় 20 গুণ এবং যুগ্মভাবে মিশর ও মেসোপটেমিয়ার চেয়ে প্রায় 12 গুণ বড়। এটি ছিল বিশ্বের প্রাচীন যেসব সভ্যতা ছিল তার মধ্যে অন্যতম একটি এবং বৃহত্তম সভ্যতাও বলা যায়। এই নগরগুলি যেগুলো আবিষ্কার হয়েছিল তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। এই হরপ্পা ও মহেঞ্জোদারো দুটি নগরের মধ্যে দূরত্ব ছিল প্রায় 483 কিলোমিটার। এছাড়া আর কিছু উল্লেখযোগ্য যে কেন্দ্রগুলো আবিষ্কৃত হয়েছে তার মধ্যে রয়েছে চানহুদারো, কোটদিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, সুদকোট্টা, কালীবঙ্গান, মানওয়ালি ইত্যাদি। এবার দেখতে হবে যে এই সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলো কী কী। প্রথমেই এটাকে বলা হয় যে এটা হচ্ছে প্রাক ঐতিহাসিক সভ্যতা। কেন বলা হচ্ছে? যে রেডিও কার্বন পদ্ধতি বা অন্যান্য যেসব জিনিসপত্র আবিষ্কার হয়েছে তার থেকে দেখা যায় যে এই সভ্যতা ছিল কিন্তু প্রাচীন মিশর বা মেসোপটেমিয়া সভ্যতা প্রায় সমসাময়িক।
মিশর বা মেসোপটেমিয়াতে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিপির আবিষ্কার হলেও বা বিভিন্ন সেগুলোকে ইতিহাসের নিদর্শন হিসেবে দিলেও কিন্তু ভারতবর্ষে এই সভ্যতার কিন্তু সেরকম কিছু লিপি বা কোনো লিখিত তত্ত্ব পাওয়া যায়নি। কিছু কিছু শিলমোহর পাওয়া গিয়েছে, সেখানে কিছু লিপিকে বলা হয়েছে যেগুলো তৎকালীন সিন্ধু অধিবাসীদের লিপি ছিল, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই এটাকে বলা হচ্ছে, যেহেতু এই যুগের কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না, তাই এটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক সভ্যতা। নেক্সট হচ্ছে এটা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এই যুগে কিন্তু মানুষ কোনো লোহার ব্যবহার জানতো না, তখনও পর্যন্ত লোহার ব্যবহার শুরু হয়নি। তো এখানে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছে সেখানে পাথরের এবং তামার কিছু এবং কিছু কিছু ব্রোঞ্জের জিনিস পাওয়া গেছে, তাহলে এটাকে বলা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। প্রধানত সিন্ধু নদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা। তাহলে অবশ্যই বিশ্বের প্রাচীন অন্যান্য সভ্যতাগুলোর মতো এটাও কিন্তু নদীকেন্দ্রিক সভ্যতা ছিল বলে এটাকে নদীকেন্দ্রিক বা নদীমাতৃক সভ্যতা বলা হয়ে থাকে। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা সেটা তো বলাই হলো, যে অন্যান্য প্রাচীন যে সভ্যতা আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে যোগদান ছিল সেগুলো আমরা পরবর্তীকালে যখন ক্লাসে পড়বো তখন দেখবো, তাহলে সেই অনুযায়ী এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা। সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম কিন্তু সিন্ধু সভ্যতা। এছাড়া যদি শুধু সিন্ধু সভ্যতা বললেও ভুল হবে, কেবলমাত্র সিন্ধু উপত্যকা নয়, সিন্ধু উপত্যকাকে কেন্দ্র করে আরও অনেক দূর, যেমন পাঞ্জাব, বালুচিস্তান, রাজপুতানা, গুজরাট, সৌরাষ্ট্র, নর্মদা উপত্যকার বিভিন্ন স্থানেও এই সভ্যতা বিস্তৃত হয়েছিল। এমনকি উত্তরে জম্মু পর্যন্ত গিয়েছিল, কারণ মান্ডা থেকে যেহেতু পাওয়া গিয়েছে। কিন্তু মূলত প্রধান প্রধান কেন্দ্রগুলো যেহেতু সিন্ধু নদের কেন্দ্রকে গড়ে উঠেছিল, তাই এটাকে সিন্ধু সভ্যতাও বলা হয়ে থাকে। এবার একটা কথা তোমাদের এই ক্ষেত্রে বলে রাখি, যে এই যে এতগুলো স্থানের নাম বললাম বা এতগুলো স্থানের যে কে কে আবিষ্কার করেছেন এই হিসেবে কিন্তু অনেক তথ্য রয়েছে। তো কে কোন স্থান আবিষ্কার করেছিলেন সেগুলো আমি একটু তোমাদের শর্টে বলে দিচ্ছি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে, ধরো হরপ্পা সভ্যতার দয়ারুম সাহানি আছেন এবং তার সাথে মাটিমাল হুইলেয়ার আছেন। আচ্ছা, মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সুরকোদ্দা জেপি যোশী, সুরকান্দের এডওয়ার্ড মকলার, চানহুদারো এনজি মজুমদার, বানওয়ালি আর এস বেস্ট, কালীবঙ্গান বিবি লাল এবং বি কে থাপার, লোথাল এস আর রাও, কোটডিজি এফ এ খান, ধোলাভিরা জেপি যোশী এবং আলহিন্দার যেটার না হচ্ছে সেটা হচ্ছে ওয়া ফার্মস। এই নামগুলো রয়েছে। তো আমি তোমাদের যদি এগুলো বুঝতে অসুবিধা হয়, আমি খুব শর্টে তাড়াতাড়ি বললাম। তো এর উপরে আমি আলাদা করে একটা শর্টস বানিয়ে তোমাদের জন্য দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে কে কোথায় করেছিল, কারণ এগুলো কিন্তু কোশ্চেন আসে। বিশেষ করে যারা একটু ডেপথের বা এসএলএসটি বা সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো বা নেট সেটের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো এই দুটো কমন না এসে কিন্তু অন্যান্য, বিশেষ করে ধোলাভিরা, কোটডিজি, বানওয়ালি, এগুলো কে আবিষ্কার করেছিলেন বা কার নাম যুক্ত কত সালে করেছিলেন এরকমভাবে কিন্তু আসে। তো আমি তোমাদের জন্য এর পরবর্তী এর উপর একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, হরপ্পা সভ্যতার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে কি এখানকার নগর পরিকল্পনা। মহেঞ্জোদারো শব্দটি যে শহরটা ছিল সবথেকে বেশি, যেটা সেখানকার নগর পরিকল্পনা ছিল সেটা সবথেকে উঁচু ছিল। এছাড়া হরপ্পা সভ্যতার আর একটা বৈশিষ্ট্য ছিল যে এই শহরের পশ্চিম দিকে প্রায় 40 ফুট উঁচুতে একটা বিশাল আয়তন ঢিবির উপরে একটা দুর্গ ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে বলা হতো সিটাডেল। এই দুর্গ অঞ্চলে কিছু কিছু ঘরবাড়িও আবিষ্কৃত হয়। অবস্থান দেখে যেটা মনে করা হয় এগুলো কিন্তু শাসকদের বাসস্থান ছিল, এবং এই দুর্গ অঞ্চলে সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগীও বিভিন্ন একটা বিরাট, যেটা মহেঞ্জোদারো সবথেকে স্পেশালিটি সেটা হচ্ছে কি এখানকার স্নানাগার ছিল। তো সেখানে পরে আসি, এটা হচ্ছে মূল যে শহরটা সেটা এরকম একটা ধাঁচ ছিল, এবং সেটার যদি পরিকল্পনা বা প্ল্যানিং যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু ওপর থেকে দেখলে কিন্তু এইরকম অনেকটা দেখতে লাগবে। এবার যেটা আসছি সেটা হচ্ছে, প্রথম যেটা আসছি সেটা হচ্ছে এর স্নানাগার থেকে। মহেঞ্জোদারোর যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এর স্নানাগার। এর আয়তন ছিল 180 ফুট বাই 108 ফুট এবং চারিদিকে 8 ফুট উঁচু দেওয়াল ছিল। এর কেন্দ্রস্থলে একটি জলাশয় ছিল, যেটা 39x23x8 ফুট গভীর। জলাশয় পয় প্রণালী অর্থাৎ নোংরা জল বার করা এবং পরিষ্কার জলে পূর্ণ করার ব্যবস্থা ছিল।
ঋতুভেদে ঠান্ডা এবং গরম জলেরও ব্যবস্থা ছিল। এর পাশেই একটা ছিল গ্র্যানারি বা শস্যাগার যেটা বলা হচ্ছে, তারও একটা অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং এর আয়তন ছিল প্রায় ৯,০০০ বর্গফুট। এছাড়া এর যদি অন্য কিছু প্ল্যানিং, যেগুলো টাউন প্ল্যানিংয়ের মধ্যে যেগুলো ছিল, সেটা হচ্ছে ১ মিনিট, সিটাডেল যেগুলো ছিল সেগুলো তো বললাম। এছাড়াও এখানে বাড়ির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বিভাগ ছিল। কোনো কোনো জায়গায় উঁচু বাড়ি ছিল, কোনো কোনো জায়গায় ২ তলা বা ৩ তলার বাড়ি ছিল এবং প্রত্যেকটা বাড়িতেই প্রশস্ত উঠোন, স্নানাগার, কুয়ো নর্দমার এগুলোর ব্যবস্থা ছিল, শোকপীঠ ছিল এবং যে রাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু একদম কোনাকুনি এবং প্রত্যেক বাড়িতেই কিন্তু যে নর্দমার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো ছিল এবং বাড়ির যে বিভেদ, অর্থাৎ ১ তলা, ২ তলা, ৩ তলা এই হিসেবে কিন্তু যেটা বলা হয়েছিল সেই অনুযায়ী সমাজের যে একটা শ্রেণীকরণের ব্যবস্থা ছিল সেটা বোঝা গিয়েছিল। আর মূলত পশ্চিম দিকে সিটাডেল যেরকম দেখা গিয়েছিল, তেমনি শহরের উত্তর পূর্ব কোণে সারিবদ্ধ ছোট ছোট কিছু ঘরের অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং এর থেকে আন্দাজ করা হয় যে দরিদ্র শ্রমজীবী মানুষদের বাসস্থান এখানেই ছিল। তো এই হিসেবেই টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা করা হয়েছিল। তো আজকে আমরা নগর পরিকল্পনা পর্যন্ত দেখলাম, আর নেক্সট ক্লাসে এরপরে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং এত ভালো সভ্যতার পতনের কারণ কী কী সেগুলো দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।